জন্যেই তুমি কি আমায় এখনো বাঁচিয়ে রেখেছো ঠাকুর, এখনো বাঁচিয়ে রেখেছো। অভিরামের মতো বাবারামও আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আবার আরেক ভাগা সন্তান ঠিক বাবারামের মতো দেখতে আমার প্রবল সন্তান। আমার সন্তান, হ্যাঁ, যখন 5 বছর বয়স তখন একদিন সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল যাযাবর তাকে নাকি চুরি করে নিয়ে পালায়। এবং রাজাই যে আপনার হারিয়ে যাওয়া এক সরেক সন্তান অভিরাম, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই। দিগন্তদা, তুমি অনেকক্ষণ আগেই এসেছি এবং এই ফ্যামিলির মর্মান্তিক কাহিনী শুনে আমি তাজ্জব করে গেছি। ওই মহাত্মালিক যে এত বড় ক্রিমিনাল তা আমি ভাবতেও পারিনি। সেসব কথা এখন থাক। রাজা কোথায়? রাজা নাকি পুলিশের ভ্যান থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টর দিগন্তের হাত থেকে পালিয়ে যায় তো সোনার দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করি। দিগন্তদা, তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা, আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। সেই জন্য তো আমি মহাত্মা মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে এগিয়ে দিলাম। না, ওই রাজা যদি সত্যি আমার অভিরাম হয় তাহলে আপনি তাকে নষ্ট হতে দেবেন না ইন্সপেক্টর। আমি আপনার হাত ধরে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছি ছি কাকা বাবু, এ কি করছেন? কাকা বাবু মানে আপনি, মানে তুমি আমাকে সেদিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারছেন না কাকা বাবু? দিগন্ত, তার মানে তুমি আমার সেই বন্ধু লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে? হ্যাঁ কাকা বাবু, বাবা কার্গিল যুদ্ধে শহীদ হয় এবং সেই শোকে মাও মারা যায় এবং আমি কোনো রকমের মামা বাড়িতে মানুষ নেই। কারো বাবা, তাহলে আপনি তো আমাদের নিজের লোক। আপনি আমাদের বাঁচান দারোগা বাবু, আপনি আমাদের বাঁচান। আমার ফ্যামিলির সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমি তোমার হাতে ছেড়ে দিলাম দিগন্ত। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, ওই মহাত্মা মল্লিকের সমস্ত কুকীর্তির সাজা আমি তাকে নিজের হাতে দেবো। এখনো সব কথা থাক দিগন্তদা, সবার আগে আমরা সবাই মিলে যাই। চলো, আমার স্বামী আর রাজার সন্ধানে। না না ডার্লিং, তোমাকে আর আমি এখানে এভাবে অযত্নে ফেলে রাখবো না। তোমাকে আমি আজই নিয়ে যাবো। তাতে করে সম্ভব নয় স্যার। আরে পরমের সঙ্গে দেখা আমার ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হলে তুমি আমাকে বিয়ে করবে কি করে? বোকা মেয়ে, স্বামী স্ত্রী এক করে থাকলে আবার ডিভোর্স ফাইল করা যায় নাকি? তাহলে তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না তোমার ডিভোর্স ফাইল হচ্ছে ততদিন আমি তোমাকে 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেব। আর কোনো কিন্তু নয় মাই সুইটহার্ট, বরং আমি ওভার ডিউটি দিয়ে কারখানার মধ্যে আটকে রেখেছি। এটাই কিন্তু আমাদের পালানোর মোক্ষম সুযোগ। এসো ডার্লিং। তাই চলো, তাই চলো মহারাজ। আমি তোমার হাত ধরে আমরা দুজনে পৌঁছে যাব সেই সুখের সন্ধানে। তুমি মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষা চাই। কি ব্যাপার করো? ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি হঠাৎ বাড়ি চলে এলে যে? আপনার ডিউটির চেয়ে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা যে আমার কাছে ভীষণ জরুরি সব। তাই তো আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য পালন করতে এলাম। কি এমন কর্তব্য যার জন্য তুমি এমন চাকরিটাই ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে প্রায় 1টা বছর আমার পাশে থেকেছে, আর আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময়
রানী ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। না স্যার না, আমি কাউকে কোনো ব্ল্যাকমেল করছি না। বরং আপনাদের এই দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটাকে আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। যাও যাও লাভলি যাও, আমার মতো ভিখারির কুড়ে ঘর ছেড়ে অপরন্ত যুগের রাজপ্রাসাদে গিয়ে রাজরানী হয়ে থাকবে। যাও, আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম লাভলি, হাসি মুখে। ওর অভিনয় দেখে অযথা টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। চলে আসুন আপনি। এই পরিবারের মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়ে আরে বাড়ির বউকে ফুসলে নিয়ে আমি তোমায় কোথাও পালাতে যেতে দেব না। ওদেরকে দেখে দে শুভম। না দাদা না, অভিমানের বসে নিজের অধিকার কার সাথে আপোষ করা ভালো না। ওদিকে তুমি জোর করে শাসন করো, প্রয়োজনে তুমি আবার তোমার এই অবাধ্য স্ত্রীকে শাসন করো, আর তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে অন্যের ঘর ভাঙার প্রতিদানটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই মহাসংগ্রামের হাত তোলার পরিণামটা যে কি হতে পারে তা এবারে তুমি বুঝতে পেরেছো তো ভাইয়া? এবারে চলে আসো আপনি কুইক। যদি আমি মরে যেতাম, না দাদা না, তোমাকে যে বেঁচে থাকতে হবে দাদা।
দেবে না। তাই তো আমার সাথে এসো আর ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঠাকুর, তোমরা এই দিন দুঃখী দয়ালদের কিছু ভিক্ষে দিয়ে সাহায্য করুন। আজ অনাহারে এরা ভুগছে। তাই এসো কৈলাস কাকা, এসো
শুধু বহুদিন আগের কথা। ছোটবেলায় দুর্গাকে নিয়ে গৌরীকে নিয়ে আমি চরক মেলা গিয়েছিলাম। সেখানে দুই বোন তাদের হাতে ফুলকি লাগাতে চাইল। সেই মতো আমি তোমাদের হাতে কবজিতে আমি ত্রিশূল লাগালাম। তারপর হঠাৎ একটা কালবৈশাখী উঠলো। আর সেই কালবৈশাখীর তাণ্ডবে আমাদের কাছ থেকে আমাদের এই ছোট্ট মেয়ে গৌরীকে কে যেন কেড়ে নিয়ে চলে গেল। তোমার হাতে আসা আমার গৌরীর কথা মনে পড়ে গেল। বলো না মা, বলো কোথায় তুমি ওই টিস্যুটা কিছু বলো না মা। কিন্তু তা তো আমি জানি না, তবে আমার নাম গৌরী। আমি ওই বস্তিতে থাকি। আর এই কঠিন বুঝে উত্তরটা একমাত্র আমার দাদা দিতে পারে। তুমি একটা কথা বলি, যখন ওরা নিজেদের রক্তকে নিজেরাই চিনে নিয়েছে, তো তোমার এত আপত্তি কিসের গো? না, মানে তুমি কি এখনো বুঝতে পারছো না কি সেই মা কালারা তোমার আপন দাদা নয় গো, আপন দাদা নয়? আর তাই যদি হতো তাতে তোমাকে ওই বাজে ঠান্ডায় নামাতে পারতে গো। তুমি কে বাচ্চা? আমি তো মাসিমা পরিচয়টা শুনে আমার উপর ঘৃণা ধরে গেছে, তাই না? এই সমাজ তো তাই করে। তবু আমি ভগবানকে বলি, হে ঠাকুর, তুমি কতই না করুণা বল যে তুমি এদের মতো সুস্থ মানুষ না করে পাঠিয়ে তুমি আমায় ঝিঝিড়ে করে পাঠিয়ে। আর তাই তো এদের ওই সন্তানের নাতি যেটাকে আমাকে ওই রাস্তায় ভিক্ষে করতে হয় না গো, ভিক্ষে করতে হয় না। ওনাদের নিজেদের সন্তানটাই ওনাকে পথে নামিয়েছে। এই মা, আমাদের ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে না বাবু? তাতে কি হয়েছে? বলে তোমাদের মেয়ে ওই নকল ঝুমরির পরিচয়টা যখন মুছে দিয়ে ওই গৌরীর আসল পরিচয়টা তোমরা দিয়ে দিয়েছো না, তখন ওই মেয়েই তো তোমাদেরকে মাথায় করে রাখবে গো বাবু, মাথায় করে রাখবে। কি গো মেয়ে, রাখবে না? না, গৌরী, শুধুমাত্র হাতে উল্কি দিয়ে আমার কিছু থেকে প্রমাণ হয় না যে আমি ওনাদের মেয়ে গৌরী। তার জন্য প্রমাণ চাই, প্রমাণ। আমাকে বাঁচাও, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। রাজা, তুমি ফিরে এসেছো? রাজা, তুমি এসেছো? রাজা, রাজা। ও সালা রাজা নয়, রাজারই মতো দেখতে। ও সালা মহেশ মল্লিকের হাবা করা ভাই গোবরম। হ্যাঁ, আমি গোবরমই তো। এই মেয়েটা তখন থেকে আমাকে লাজা লাজা করছে। আমি আমার বইয়ের কাছে যাবো, আমার বইয়ের কাছে যাবো। বইয়ের কাছে নয় রে বাংলা, আমি তোকে একেবারে ভগবানের কাছে পাঠিয়ে দেবো। ও আমার জামাই হয়, ওর কোনো ক্ষতি চাই না, তোমাকে আমি হুঁশিয়ার, ও তোমার জামাই হোক আর যে ওই, ও মানে আমার শিকার। আয়, তোকে একেবারে আমি ভগবানের কাছে পাঠিয়েছি। না না, আমি তোমার সাথে কোথাও যাবো না। আমি আমার বইয়ের কাছে যাবো। চলো, ওই চলো, কেন বলছি? আমাকে ছেড়ে দাও। আমার বউ বাবা। ওই যাক, নইলে আমি গুলি করে দেবো, খুলে যাবে দেবো। যত পার, এই যে দাদা আমার পিস্তল। এই জানার আজকে আমি স্টেট ইন্সপেক্টর রজত গুপ্ত। আর আমি তার রেজিস্ট্রার। আমি পালাই, আমি পালাই। নইলে এরা আমাকে মেরে ফেলবে। আমি পালাই। ওই মহেশ মল্লিকের ওপরে শিকড় কতদূর পর্যন্ত ছড়িয়েছে তারই তদন্ত করতে আমি বিজয়ের ছদ্মবেশে ছিলাম। এখন বল, কে গোবরমকে খুন করতে পাঠিয়েছে? বল আজকাল, বল বল। আমাকে ওই মহেশ মল্লিককে 10,000 টাকার লোভ দেখিয়ে গোবরমকে খুন করে এই জমিটা গোপন করে আমি তুলে নিয়ে যেতে বলেছিলেন। কি? আর একটা সত্যি কথা বলো তো দাদা, আমি কি সত্যিই তোমার মায়ের পেটে নিজের বোন? আজ আমি সত্যি বলছি বোন, তুই আমার নিজের বোন নোস। বাপুজি নাকি তোকে ছোটবেলায় এক টরকের মেলা থেকে কুড়িয়ে এনেছিল। দাদা, এরপরেও কি তুই বিশ্বাস করবি না রে মা? এখনো তুই আমাদের কাছে ফিরে আসবি না রে মা? মা,
টাকা ঘুষ নিয়ে লুকিয়ে বই পেটের ভরণের ছবি তুলে অবশ্যই ভরণটা যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য আশা করো। তারা সচক্ষে দেখো। ছেলেরা নয় গো, ছেলেরা নয়। ওই বাবা মায়ের আসল মর্ম বুঝে শুধুমাত্র মেয়েরা, শুধুমাত্র এই মেয়েরাই। এই যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার শাশুড়ি আর শ্বশুরকে কুকুরেও অধম করে রাখে। আমি এসেছি বাবা, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই চোরটা